আমরা শুরু করতে পারি। আমার কথা শোনা যাচ্ছে তো না? জি স্যার। তোমরা ভালো আছো তো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি, ভালো আছি। তো যাক, আমরা শুরু করে দিই। আমরা যেখানে ছিলাম, তোমাদের অন্যান্য ক্লাস মানে চলতেছে তো ঠিকভাবে নাকি? জি জি স্যার, স্যার। চলতেছে। আচ্ছা, এমনিতে কি অবস্থা তোমাদের কোর্সগুলো কখন শেষ হবে? স্যার 2টা সাবজেক্ট শেষ হয়ে গেছে। আচ্ছা, দুইটা শেষ হয়ে গেছে না? তোমাদের টোটাল মানে 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 দুইটা মানে ফুল কোর্স না? সারা যেভাবে অর্ধেক অর্ধেক করে নেয় সেভাবে? একটা ফুল কোর্স আর একটা অর্ধেক। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে তো ভালো আর কি। আমাদেরটাও শেষ হয়ে যাবে আর কি। আমাদেরও আর খুব বেশি সময় লাগবে না হয়তো বা তোমাদের। আমরা তো একদিন করে নিচ্ছি, সমস্যা নেই। আমাদের এই মাসের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে আশা রাখি। হুম। এখন কথা হচ্ছে, শেষ তো হচ্ছে, শেষ তো মনে করো স্যাররাও শেষ করছে, আমারও শেষ হবে, তাই না? এখন কথা হচ্ছে তোমাদের কি অবস্থা, তাই না? এখন সেটা তোমরাই ভালো বলতে পারবে আর কি। কি অবস্থা বলো দেখি, তোমাদের শুনি একটু। স্যার মোটামুটি পড়ালেখা হয় আর কি। আচ্ছা আচ্ছা, মোটামুটি হয় আর কি। ঠিক আছে। এখন তো মনে করো যে মোটামুটি করে একটু একটু করে দেখে রাখলে হয়ে যাবে আর কি, তাই না? আর এখন কথা হচ্ছে, আমরা যেগুলো পড়ালাম মানে এগুলো বোঝা যায় তো, মানে না এখন আমরা বুঝলাম, পরবর্তীতে একটু দেখলে পারা যাবে আর কি, জি এরকম স্যার। তো না। না, এখন কথা হচ্ছে আমাদের কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম বললেও হবে না। ম্যাক্সিমাম বলতে যদি আমরা 50%-এর বেশি ধরি হবে না। আমাদের এখানে চিন্তা করতে হবে মিনিমাম 80 অ্যান্ড অ্যাভাব, তাই না? যদি আমাদের 80 অ্যান্ড অ্যাভাবের যদি মনে করো যে কোনো ধরনের সমস্যা না থাকে, হুম, তাহলে ঠিক আছে আর কি। আর মনে করো যে 10 to 20 ওরা হয়তো পরবর্তীতে একটু দেখে নিলে হয়ে যাবে আর কি। বাদ বাকি তো তোমরা আছো, তোমাদের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিসকাস করে প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো মোটামুটি কি মানে 80% ধরা যায় তো? 80%-এর মানে মোটামুটি অবস্থা ভালো? উম, শুনতে পাচ্ছি না আমি, স্যার, সবার কথা তো বলতে পারবো না। স্যার ক্যাম্পাস খুললে কি এক্সাম হবে? এখন তো ক্যাম্পাস খুললে এক্সাম হবে। আসলে এই ধরনের মানে এটা আসলে আমরা কেউই সঠিকভাবে কোনো কিছু বলতে পারবো না আর কি, তাই না? যেমন তোমাদেরকে নর্মালি একটা কথা বলি, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এসএসসি পরীক্ষার আমাদের একদিন আগেও যেদিন শিক্ষামন্ত্রী ডিক্লেয়ার করলো যে আমাদের পরীক্ষা হবে না, আমাদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার ভিত্তিতেই এবারের এসএসসি পরীক্ষাদেরকে মূল্যায়ন করা হবে। আমরা কিন্তু একদিন আগেও কিন্তু জানি যে কালকে রুটিন হচ্ছে। আমরা কিন্তু এটাই জানতাম যে কালকে রুটিন হচ্ছে এবং হয়তো এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। আবার যে এবং পরের দিনে জানতে পারলাম যে না, পরীক্ষা হবে না। তা কাজে এখন আসলে আমরা কোনো কিছুই বলতে পারবো না যে ইউনিভার্সিটি খুললে পরীক্ষা হবে না কিভাবে কি করবে। আসলে এখন এই বর্তমান পরিস্থিতিতে আসলে মানে এই বিষয়টা আসলে বলাটা মুশকিল। তবে আশা রাখা যায় যে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়তো বা আগে আসবে আর কি, ঠিক আছে? ফিজিক্যালি ক্লাস শুরু হওয়ার আগে হয়তো পরীক্ষার বিষয়গুলো আগে আসবে। তবে প্রথম অবস্থায় হয়তোবা দেখাচ্ছে যে অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা শুরু হয়ে গেছে, যাদের পরীক্ষাগুলো হয়তোবা শেষ হয়নি, এই পরীক্ষাগুলো আগে হওয়ার সম্ভাবনা আছে। তারপর তোমাদের মেইনলি হচ্ছে যে তোমরা তোমরা তো হচ্ছে 20-এর পরীক্ষার্থী, তাই না? তোমরা তো হচ্ছে ফার্স্ট ইয়ার 20। মেইনলি হচ্ছে যে 18 এবং 19-এর যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলো আগে শেষ করবে আর কি। শেষ করার পর তারপরে হচ্ছে 20-এর পরীক্ষা, ঠিক স্যার আছে? আমাদের কি এইচএসসির মতো কিছু হওয়ার সম্ভাবনা আছে? যে অটো পাস? এর মতো আসলে এটা মানে হওয়ার সম্ভাবনা আছে কি নেই, ওই তো বললাম না, আসলে এটাও কেউ কোনো কিছু বলতে পারবে না, তাই না, যে আসলে আছে কিনা। এবং যারা প্রশাসনের সঙ্গে মনে করে যে সরাসরি সম্পৃক্ত, তারাও আসলে বলতে পারবে না যে আসলে এই ধরনের কোনো মানে সম্ভাবনা আছে কিনা। তবে
এটা আমি ব্যক্তিগতভাবে এবং যেটা ওভারঅল যেটা মনে করি যে আসলে এটা ঠিক হবে না আর কি। ঠিক আছে, যে অন্ততপক্ষে যে যদি এখানে এসেও যদি এভাবে মূল্যায়নটা হয় তাহলে এটা ঠিক হবে না। তবে আমি যেটা মানে যেটা সবসময় যেটা ফিল করি যে তোমাদের ক্লাসগুলো আমরা এভাবে নিচ্ছি, ঠিক আছে, এভাবে আমরা কন্টিনিউ করলাম। হ্যাঁ, পরীক্ষাগুলো অন্ততপক্ষে হয়তো বা শুরু করে দেওয়া যেতে পারে। যেটা আমি এটা আমার ব্যক্তিগত মতামত, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো হয়তো বা এরকম হলো যে ফ্যাকাল্টি ওয়াইজ একটা রুটিন হলো, যে যেদিন ম্যাথ ডিপার্টমেন্টের পরীক্ষা থাকবে সেদিন স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের পরীক্ষা থাকবে না, তাই না? তোমাদের দেখা যাচ্ছে যে যেহেতু পরীক্ষাগুলো আগে তোমাদের পরীক্ষাগুলো তোমাদের ডিপার্টমেন্টেই হইতো, এখন প্রয়োজনে মনে করো যে সিট প্ল্যানটা আর একটু মনে করো গ্যাপ দিয়ে বসাইলো, প্রয়োজনে মনে করো যে ম্যাথের পরীক্ষাগুলো ম্যাথ ডিপার্টমেন্টে হইলো, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে হইলো, ফিজিক্স ডিপার্টমেন্টে হইলো। হ্যাঁ, এইভাবে এটা আমি মানে এটা আমার মানে ব্যক্তিগত মতামত যে এভাবে করা যেতে পারে, তাই না? এখন তো এটা আসলে আমার, এটা তো ব্যক্তিগত মতামত দিলে হবে না, যারা মনে করো যে এটা আসলে সুদূর প্রসারী চিন্তা করতে হবে কি করলে কি সমস্যা হবে, হবে কি হবে না, তাই না? তো যাক, এখন তোমাদের মেইনলি হচ্ছে যে ওই ধরনের চিন্তা করার এখন বেশি একটা দরকার নাই, বেশি টেনশন করার দরকার নেই, টেনশন আসবে। হ্যাঁ, এখন এটা আমাদের শুধুমাত্র তো এটা তো এই প্রবলেমটাতে তোমরা নেই, তাই না? পুরো শিক্ষা ব্যবস্থাটাই আসলে এই প্রবলেমটার মধ্যে আছে। তো তোমরা তোমাদের মতো করে একটু একটু করে দেখে যাও। হ্যাঁ, দেখে যাও। আশা রাখি যে নভেম্বর মাসের মধ্যেই আমরা একটা ডিসিশন পাবো আর কি। ঠিক আছে, নভেম্বরে। স্যার ঢাকা ভার্সিটিতে তো আপনার যাদের সেমিস্টার হয় এদেরকে তো অটো পাস দিছে। না 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 না, অটো পাস দেয়নি সেমিস্টার, তো ওইটা ওটা অটো পাস দেয়নি সেমিস্টার যাদেরকে, ওদেরকে ওদেরকে বলছে যে যারা মনে কর থার্ড সেমিস্টার, হ্যাঁ, থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়নি আর কি, ওদের ফোর্থ সেমিস্টারের ক্লাস শুরু করছে। ঠিক আছে, ওদের অটো পাস দেয়নি। ওদের পরীক্ষা হয়তো বা পরবর্তীতে দেখা যাচ্ছে 1 মাসের ব্যবধানে হয়তো 2টা পরীক্ষা হবে আর কি, এরকম। অটো পাস দেয়নি এখন। অটো আর আমাদের হ্যাঁ। পরীক্ষাগুলো সিস্টেম কি, মানে একটা পরীক্ষার পরে কি মানে 3-4 দিন বন্ধ থেকে পরে আর একটা হয় এরকম, নাকি মানে আগের মতো যে যেমন একদিন পর একদিন এরকম হয় না আর কি? ও আচ্ছা আচ্ছা, মানে ইউনিভার্সিটি, না না না, ইউনিভার্সিটিতে তো তোমাদের তো আসলে এখানে তো আসলে গ্যাপটা আসলে অনেক বেশি দেয় আর কি, তাই না? দেখা যাচ্ছে অনেক সময় যে 100 মার্কসের কোর্স হলে প্রায় 7 দিনের মতো বন্ধ দেয়। ঠিক আছে, তো ওই আবার 7 দিন পরেই তো পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, না না, ওই তো এখন তুমি এখানে একটা ভালো কথা বলছো আর কি। ঠিক আছে, এই যে ইউনিভার্সিটিতে এসে যে সবাই, তুমি এখন মনে করো এই কথাটা বলছো না, এই এই মনে করো যে তোমাদের এই কথাগুলো যখন দেখা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যাবে তখন তোমাদের চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? তখন বলে যে না, আমাদের তো 7 দিন বন্ধ না দিলে হবে না, আমরা এটা অনেক বড় কোর্স, এটা আমরা পারবো না, এটা এটা এটা, তাই না? তাহলে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমরা যেটা পড়ে আসছো, যেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, মানে বিশেষ করে ইন্টারে পড়ে আসছো, তার চেয়ে তোমার এই বেশি পড়াশোনা এই এখানকার 100 মার্কসের কোর্সে নেই। ঠিক আছে, এখানে যে আমারটা মনে করো 75 মার্কসের কোর্স, এখানে আর তোমরা মনে করো যে ফিজিক্স 75 মার্কসের পরীক্ষা দিয়ে আসছো, আমার আমার মনে হয় না যে ফিজিক্স 75 মার্কসের যে পরীক্ষা দিয়ে আসছো তার চেয়ে আমার কোর্সটা বড়, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এসে সবাই হয়ে যায় কি, ওই ওই মনে করো যে আগে থেকে একটা ধারণা করে যে না, আমাদের তো পরীক্ষার সময় 4-5 দিন 6 দিন বন্ধ থাকবে, এখন আর পড়ার কি দরকার, আমরা এটা তখন পড়বো আর কি। ঠিক আছে, তো সবাই এই যে একটা ট্রেডিশন, এই ট্রেডিশনটার কারণে দেখা যাচ্ছে যে অনেকে পড়াশোনা করে না। তো যাক, এখন তোমাদের আমার এই কথাটা তোমাদের শুনে তোমাদের কয়দিন বন্ধ থাকবে, হয়তো এখন পরিবেশ পরিস্থিতি খারাপ, হয়তো এমন হতে পারে যে তোমাদের হয়তো 2 দিন, হয়তো মাঝখানে 2 দিন বন্ধ দিল, তাই না? যেহেতু একটা সময় তোমাদের লস হয়ে যাচ্ছে, তখন দেখা যায় তোমাদের 2 দিনও বন্ধ থাকতে পারে। তোমাদের আগে থেকে একটা মানসিক প্রিপারেশন রাখো, এখন থেকে একটু একটু করে পড়ো, তাই না? এই এই পড়াটা পড়লে, আমার কথাটা হচ্ছে আমার কোর্সটা তোমার এখন সিরিয়াস ভাবে কেউ পড়বে না, এটা আমি জানি। জাস্ট আমি যে ক্লাসগুলো নিলাম একটু জাস্ট দেখে রাখো যে না, এটা আমি কি বললাম, হ্যাঁ, এটা একটু দেখে রাখো। আর মনে করো যে যখন মনে করো পরীক্ষার তোমাদের ডে মনে করো রুটিন হয়ে যাবে, তখন যদি একটু করে দেখে নাও তাহলে আমার মনে হয় যে তেমন একটা বেশি সমস্যা হবে না আর কি। ঠিক আছে, তো যাক, আর একটা কথা হচ্ছে যে আহ, তোমাদের এমনি সিলেবাসটা আছে আমার কাছে। হ্যাঁ, আজকে একটু তোমাদের ওই সিলেবাসের একটা মানে একটা স্ক্রিনশট, মানে একটা ছবি ইয়ে করে আমাকে একটু পাঠিয়ে দিবে আর কি, ঠিক আছে? স্যার আমাদের এটা যেটা আছে ওটা পুরানটা আছে আমার কাছে, নতুনটা আমাদের এখনো দেয় নাই। তোমাদের নতুনটা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের পুরাতন যেটা আছে পুরাতনটাই দিও আর সেম কি, না ঠিক আছে? স্যার? পুরাতনটাই দিও না, আমার কাছে স্যার ছিল। সেমই তো মনে হয় সব।
হ্যাঁ হ্যাঁ না সেমই হবে আর কি। আর সেম না হলে আমাদের স্ট্যাটিস্টিক্সে তেমন কোনো চেঞ্জ আসবে না আর কি। তবে হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি, আমাদের আজকে আমরা যে পর্যন্ত পড়াবো তোমাদের আশা রাখা যায় ফাইনালে তোমাদের 8টা কোশ্চেন হবে, 8টা থেকে 5টা আনসার করতে হবে। প্রতিটা কোশ্চেনের ওয়েট হচ্ছে 15 করে, অর্থাৎ তাই না, অর্থাৎ 5×15 = 75। তো আশা রাখা যায় তোমাদের এখান থেকেই তোমরা প্রায় 6টা কোশ্চেন পাবে। আমরা আজকে যে পর্যন্ত পড়াবো এখান থেকেই আশা রাখা যায় 6টা কোশ্চেন পাওয়া যাবে। তা 6টা কোশ্চেন হলে যে আমাদের আজকের কোর্সে আজকে আমরা যে পর্যন্ত পড়বো এখান থেকে 100% আনসার করা সম্ভব আর কি। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ স্যার। দেখ এখন কথাটা হচ্ছে যে এখন তো এটা তোমাদের না, এখন তোমাদের এটা সবার একটা, এটা সবার ইয়া। আর তোমরা এই বিষয়গুলো তোমাদের নিজস্ব যে ফেসবুক হোক, মেসেঞ্জার হোক বা হোয়াটসঅ্যাপ হোক, যেখানে গ্রুপ আছে না কেন, তোমরা এগুলো নিজেদের ভিতরে একটু ফ্রিলি ডিসকাস করে নিও আর কি। ঠিক আছে? যে তোমাদের হ্যাঁ এখানে কোথায় সমস্যা হচ্ছে, কি হচ্ছে, তাই না? তোমরা যদি মনে করো এই প্রবলেমগুলো যদি এখন আমার সঙ্গে একটু শেয়ার করো, তোমাদের হ্যাঁ হয়তো ঠিক আছে, তোমাদের হয়তো পরীক্ষার যখন রুটিন হবে তখন যদি আমাদের প্রয়োজন হয় আমরা 1 দিন 2 দিন ক্লাস নিবো আর কি, বুঝো নাই? সেটা সেটা পরেরটা পরে আর কি। কিন্তু এখন মনে করো আমি যদি মনে করো জানতে পারি যে না তোমাদের আসলে বর্তমান অবস্থা কি রকম, তাই না, এটা মনে করো যে তোমরা যারা তোমাদেরকে যারা বিশেষ করে মিঠু, তোমরা যারা দায়িত্বে আছো আর কি, তোমরা এটা নিজেদের মধ্যে একটু ডিসকাস করো যে কি অবস্থা তোমাদের। হ্যাঁ এখন মনে করো যে এখন ম্যাক্সিমামের যদি মনে করো ম্যাক্সিমাম জায়গায় সমস্যা হয়, তখন আমাদের এই সমস্যাগুলো আমাদের এখনই আমাদের দেখতে হবে। কারণ এখন না হলে তখন মনে করো তোমাদের একটা হয়তো দেখা যাচ্ছে ইউনিভার্সিটি খুললো, ইউনিভার্সিটি খুলে পরীক্ষার ডেট দিয়ে দিল, তাই না? মনে মনে করো যখনই খুলুক তখন ডেট দিলে হয়তো দেখা যাচ্ছে যে পরীক্ষার আর মাত্র মনে করো যে 15 দিন সময়। এখন 15 দিন সময় মনে করো আমি মনে করো কয়টা ক্লাস নেবো, বা আমি মনে করো 15 দিনে মনে করো 5-6টাও যদি ক্লাস নিই, তখন তো মনে করো তোমাদের সবকিছু মনে করো যদি কন্টিনিউ যদি মনে করো ক্লাস নিই, তখন তো মনে করো যে এগুলো সবসময় মনে করো মাথায় ইয়ে করা সম্ভব হয় না। সেজন্য এখনই তোমরা ডিসকাস করে নাও যে তোমাদের কোথায় সমস্যা। এই সমস্যাগুলো আমরা এখনই মনে করো যে এগুলো ম্যাক্সিমাম সমস্যাগুলো আমরা এখনই আমরা সলভ করতে চাই আর কি। ঠিক আছে? এবং আমাদের 30শে নভেম্বর আমরা আশা রাখি আমাদের 30শে নভেম্বরের মধ্যে আমাদের কোর্স একদম সুন্দরভাবে শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে? আর একটা আমরা আরেকটা ইয়া দেখি, যেহেতু তোমাদের তো আমরা একটা ক্লাস টেস্ট নিয়েছি আর কি। হ্যাঁ এখন দেখি তোমাদের কোনোভাবে আমরা যদি এখানেও যদি সম্ভব হয় ক্লাস টেস্ট না হলে আমরা অ্যাসাইনমেন্ট আমরা নিতে পারি। হ্যাঁ আমরা একটা অ্যাসাইনমেন্ট আমরা নিব, একটা না হলে আমরা 2টা অ্যাসাইনমেন্টের মতো নিব। তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে আমাকে মনে করো যে যাই হোক আমরা সেটা পরবর্তীতে যেভাবে হোক আমরা নিব আর কি। ঠিক আছে? তো যাই আমরা আজকে আমরা ক্লাসে চলে আসি আর কি, তাই না? আহ, আমরা গতদিন কি পড়েছিলাম? আমরা গতদিন পড়েছিলাম কোরিলেশন হচ্ছে রিলেশন, যেহেতু রিলেশনের সাথে যেহেতু আমরা রিলেশনের মানে জানি যেহেতু সম্পর্ক, তাহলে কোরিলেশনও হচ্ছে আমাদের সম্পর্ক। তার বাংলা এটাকে আমাদের বলা হচ্ছে সংশ্লেষ, তাই না? আর যার মাধ্যমে সংশ্লেষ নির্ণয় করা হয় তাকে বলা হয় সংশ্লেষাঙ্ক বা কোরিলেশন কোএফিসিয়েন্ট, তাই না? কোরিলেশন কোএফিসিয়েন্টকে আমরা গতদিন দেখেছিলাম যে এটাকে কি দ্বারা ডিনোট করা হয়, আর দ্বারা ডিনোট করা হয়, তাই না? আর জি স্যার। স্মল আর দ্বারা। আর যখনই আমাদের পপুলেশন মানে হচ্ছে সেটা প্যারামিটার, তাহলে পপুলেশন কোরিলেশন মানে সেটাকে অবশ্যই গ্রিক লেটার দ্বারা ডিনোট করতে হবে, এখানে কোনো ইংলিশ লেটার দ্বারা আমাদের করতে পারবো না। তাহলে সেটাকে আমাদের কি দ্বারা রো দ্বারা আমরা ডিনোট করি, তাই না? তো যাক আমরা কোরিলেশন পড়লাম, এখন আমরা পড়বো কি রিগ্রেশন, তাই না? রিগ্রেশনের বাংলা হচ্ছে কি আমাদের নির্ভরণ, তাই না? রিগ্রেশনের বাংলা হচ্ছে কি আমাদের নির্ভরণ। তাহলে রিগ্রেশন নির্ভরণ যেহেতু আমাদের এখানে আমাদের ভেরিয়েবল থাকবে, তাহলে আমাদের এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনের জন্য, তাই না, অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনের জন্য আমাদের অধীন চলক মানে যেটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন দ্য এভারেজ কতটুকু পরিবর্তিত হচ্ছে তাকে আমাদের কি বলা হয়, আমাদের রিগ্রেশন বলা হয়। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমাদের একটা মডেল আমরা উল্লেখ করছি যে লেট আস কনসিডার সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। লিনিয়ার, তাহলে আমরা কিন্তু এখানে লিনিয়ার রিগ্রেশনই আমরা পড়বো। লিনিয়ার মানে হচ্ছে যে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি লিনিয়ার সম্পর্ক, অর্থাৎ কার্ভিলিনিয়ার বা এই ধরনের সম্পর্ক নয়। যেমন আমাদের একটা প্যারাবোলা, আমরা যদি একটা প্যারাবোলা ড্র করি তাহলে প্যারাবোলাটা কিন্তু আমাদের লিনিয়ার নয়, তাই না? প্যারাবোলাটা কি লিনিয়ার? প্যারাবোলাটাকে আমাদের এরকম। সার্কেল কি আমাদের লিনিয়ার? সার্কেলও কিন্তু আমাদের লিনিয়ার না। কিন্তু একটা স্ট্রেট লাইনটি কিন্তু আমাদের লিনিয়ার, তাই না? স্ট্রেট লাইন একটা লিনিয়ার। তাহলে আমরা এখানেও দেখলেও তো আমাদের আসলে ম্যাথমেটিক্সের অনেক কিছুর সঙ্গে এটা আসলে মিল আছে। ম্যাথমেটিক্সের আমাদের ওই কনসেপ্ট থেকে আমাদের এই মেনলি এই প্রবলেমটা আসছে। আমরা মনে করো যে আমরা কিন্তু যদি এখানে ইটা বাদ দিই, তাই না, y = a + bx, আইটা বাদ দিই, ইটাও বাদ দিলাম, তাহলে y = a + bx।
তাহলে এটাই হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের সমীকরণ, তাই না? এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ যার আমাদের ঢাল স্লোপ, যার স্লোপ হচ্ছে কি বি, আর যার ইন্টারসেপ্ট হচ্ছে কি এ, তাই না? এ এগুলো কিন্তু আমরা মনে করি অনেক আগে থেকে কিন্তু আমরা জেনে আসছি। ঠিক সেম এখানেও কিন্তু আমাদের রিগ্রেশন এবং আমাদের ওই স্ট্রেট লাইনের মধ্যে আমাদের হাইলি মানে সম্পর্ক আছে। তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি একটা রিগ্রেশন লাইন বা রিগ্রেশন ইকুয়েশন, যেখানে আমাদের এক্সটাকে কি বলছি, এক্সটাকে বলছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যার পরিচয় আমাদের এখানে আছে। এক্সটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটাকে বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বি হচ্ছে আমাদের স্লোপ। তাহলে এখানে স্লোপ বা এখানে আমাদের এটাকে কি বলছি, রিগ্রেশন কোএফিশিয়েন্ট। আমরা স্লোপ আর এখানে আমরা বলবো না, এখানে আমরা এটাকে কি বলছি, রিগ্রেশন কোএফিশিয়েন্ট। তাহলে স্লোপের কাজ হচ্ছে কিন্তু ইনক্রিমেন্ট, তাই না? দেখবা ওইখানে যে আমাদের স্লোপটা ছিল, স্লোপটাও কিন্তু আমাদের কি ছিল, ইনক্রিমেন্টই কিন্তু ছিল, তাই না? তাহলে ঠিক সেম এটাও কিন্তু আমাদের ইনক্রিমেন্ট। তাহলে এটাকে আমরা কি বলছি, রিগ্রেশন কোএফিশিয়েন্ট। আর এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা ইন্টারসেপ্ট। এটাকে আমরা কি বলছি, ইন্টারসেপ্ট। তাহলে আমরা এটাকে একটু পরে তোমাদেরকে দেখাবো গ্রাফিক্যালি। তাহলে এখানে বলছি ওয়াই ইজ ডিপেন্ডেন্ট অর রেসপন্স ভেরিয়েবল। তাহলে এখানে আমাদের স্ট্যাটিস্টিক্সে আমাদের এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরো অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে কি রেসপন্স ভেরিয়েবল, তাই না? আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর এক্সপ্লানেটরি ভেরিয়েবল, তাই না? বি ইজ রিগ্রেশন কোএফিশিয়েন্ট, এ ইজ ইন্টারসেপ্টাম, আর এ ইজ ইন্টারসেপ্টাম, আর ই ইজ এরর টার্ম। তাহলে এখানে আমরা এরর, যেখানে আমাদের মানে ম্যাথমেটিক্সে কিন্তু কোনো এরর নেই, কিন্তু স্ট্যাটিস্টিক্সে এরর আছে, তাই না? তাহলে এখন আবার সবারই তো মনে হতে পারে যে স্ট্যাটিস্টিক্সে যেহেতু এরর আছে, তাহলে তো স্ট্যাটিস্টিক্স তো আসলে মানে এরর থাকা তো ভালো না। হ্যাঁ, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এখন আমরা দেখি যে আসলে এরর থাকাটা ভালো কি ভালো নয়, তাই না? আসলে আমাদের এখন আমরা যদি এখানে যদি আমরা একটা কন্ট্রাডিকশনে আসি যে ম্যাথের সাথে, যে ম্যাথ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিচ্ছে না আমাদের স্ট্যাটিস্টিক্স আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিচ্ছে, তাই না? তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্সে যেহেতু এরর আছে, তাহলে স্ট্যাটিস্টিক্স আমাদের কখনোই অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিচ্ছে না, ঠিক আছে এটা। কিন্তু আমরা এরর কনসিডার করেও কিন্তু আমরা যে কাজটা করব সেটা কিন্তু আমাদের অধিক গ্রহণযোগ্য হবে। যেমন আমরা নর্মালি যদি চিন্তা করি, নর্মালি যদি একটু আমরা এদিকে আসি, এখানে একটা এক্সাম্পল আছে খুব সম্ভব। এই যে দেখা যাচ্ছে না, এটাকে আমরা তো ওইখানে কপি করে নিয়ে যাই, ঠিক আছে? আমরা আচ্ছা ঠিক সেম এখানে জিপিএটা কি, জিপিএ কে আমরা কি বলছি, ওয়াই হচ্ছে কি জিপিএ। জিপিএ মানে কি, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এর মান কত, 2.20, বি এর মান কত, 0.35, আর এক্স এর মান কত, স্টাডি আওয়ার। এক্স কত, স্টাডি আওয়ার। অর্থাৎ আমরা যদি একটা সম্পর্ক দেখতে চাই যে স্টাডি আওয়ার, অর্থাৎ কে কত ঘন্টা পড়াশোনা করছে তার সাথে জিপিএটা অন দ্য এভারেজ কতটুকু চেঞ্জ হচ্ছে। কথা বোঝা গেছে কিনা? এটাই তো আমাদের। তাহলে কি আমাদের কি পড়াশোনার ঘন্টা কি আমাদের বাড়লে জিপিএ বাড়বে বা কমবে, এই ধরনের তো একটা সম্পর্ক পাবো কিনা? হয়তো বাড়তেও পারে, কমতে পারে, সেটা আমরা পরে। বাড়বে কি কমবে না, ঠিক আছে কিনা বলো তো? বাড়বে। বাড়বে আর কি। যাই হোক, না আমরা এটা বলছি না আমাদের বাড়বে বা কমবে, হ্যাঁ হয়তো বাড়বে বা কমবে আর কি। অর্থাৎ আমাদের এটা আমরা বলতে পারি যে না, এটার একটা সম্পৃক্ত ভেরিয়েবল, তাই না? এটার মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো তো, যে জিপিএটা কি শুধুমাত্র স্টাডি আওয়ারের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ, বা আর কি এখানে অন্য কোনো ভেরিয়েবল কি আর কি আমাদের রিলেটেড কিনা বলো দেখি? রিলেটেড তো আছে স্যার, শুধু স্টাডি আওয়ারের উপরে তো ডিপেন্ড করে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরছো আর কি, যে শুধু কিন্তু স্টাডি আওয়ার না, এখানে কিন্তু আমাদের আরো কিন্তু আসলে অনেক ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবল গুলোকে হয়তো আমরা কনসিডার করি নাই, তাই না? তাহলে আমরা কিন্তু যে কোনো একটা রিসার্চে, তাই না, যে কোনো একটা রিসার্চে কিন্তু আসলে অনেকগুলো ভেরিয়েবল কিন্তু আসলে থাকে আর কি। কিন্তু আমরা আসলে সবগুলো ভেরিয়েবলকে হয়তো আমরা নিতে পারি না, বা হয়তো এখানে আমাদের অনেক লিমিটেশন থাকে, যে কারণে হয়তো আমরা কনসিডার করতে পারি না, তাই না? কিন্তু শুধুমাত্র কিন্তু আমরা শুধুমাত্র এই এক্সাম্পলটা থেকে বুঝতেছি কি, যে জিপিএটা কিন্তু শুধুমাত্র স্টাডি আওয়ার না, এখানে আমাদের আসলে আরো অনেকগুলো ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবল গুলোকে আমরা হয়তো কনসিডার করতে পারি নাই। সেই ভেরিয়েবল গুলো আসলে কোথায়, এই যে এরর টার্ম, সেই ভেরিয়েবল গুলো কোথায় আছে, এই এররের মধ্যে। অর্থাৎ আমাদের একটা প্রশ্ন কিন্তু আছে, তোমাদের আসবে না আর কি, যে আমরা একটা রিগ্রেশন লাইনে, যে আমরা এই যে এরর টার্ম বা একটা এই যে ডিস্টারবেন্স টার্ম যে আমরা অ্যাড করি,
এই অ্যাড করার আসলে মানেটা কি, তাহলে কি জন্য আমরা অ্যাড করি। তাহলে আসলে আমাদের প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের এই যে আমাদের ওয়াই এবং এক্স এর যে সম্পর্ক, তাই না, ওয়াই যে আমাদের পরিবর্তন হচ্ছে কার জন্য, এক্স এর জন্য যে পরিবর্তন হচ্ছে, তা শুধুমাত্র কিন্তু 100% এক্স কিন্তু দায়ী নয়, আরো কিন্তু অনেকগুলো ভেরিয়েবল আছে যে ভেরিয়েবল গুলোকে আমরা কিন্তু কনসিডার করি নাই, তাই না। যেহেতু আমরা ওই ভেরিয়েবল গুলোকে কনসিডার করি নাই, সেহেতু আমরা এখানে একটা কি টার্ম নিয়ে আসছি, এখানে একটা আমরা এরর টার্ম নিয়ে আসছি। কথাটা বোঝা গেছে কিনা? জি স্যার। তাহলে আমরা তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের শুধুমাত্র জিপিএটা শুধু আমাদের স্টাডি আওয়ারের উপর ডিপেন্ড করে না, এখানে আসলে আমাদের আরো অনেক 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 ভেরিয়েবল আছে যে ভেরিয়েবল গুলোর উপর ডিপেন্ড করে। তাহলে সেগুলোকে যেহেতু আমরা নিইনি, সেহেতু আমরা এখানে একটা কি আমাদের একটা এরর টার্ম আমাদের অবশ্যই নিতে হবে। আমরা যদি এখানে 10টা ভেরিয়েবলও নেই, তাই না, এখানে যে আমরা 10টা ভেরিয়েবলও আমরা যে অ্যাড করি, তারপরে দেখবো কি যে শুধুমাত্র এই 10টা ভেরিয়েবল কিন্তু আমাদের 100% রেসপন্সিবল নয়, আরো আমাদের এখানে আরো হয়তো একটা দুইটা ভেরিয়েবল আছে। অর্থাৎ আমরা 100% ফিল আপ করতে গেলে কিন্তু আমরা যতগুলো ভেরিয়েবলই নেই না কেন, তার চেয়েও আমার খুঁজলে হয়তো আরো হয়তো মানে একটা যদি মনে করো রাইস প্রোডাকশনের কথা আমরা চিন্তা করি, তো রাইস প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের কতগুলো ভেরিয়েবল আছে। যে রাইস প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের সিড একটা আমাদের ইম্পর্টেন্ট ভেরিয়েবল, যে আমাদের যদি ভালো সিড হয় আমাদের প্রোডাকশনটা বেশি হবে। আমাদের হচ্ছে যে আমাদের সয়েল, তাই না, যে আমাদের সেখানকার মাটির গুণাবলী কিরকম, সেটা একটা ডিপেন্ডেন্ট। সেখানে আমাদের কি পরিমাণ পানি দিচ্ছি সেটা একটা ভেরিয়েবল। সেখানে কি পরিমাণ রোদ পায় সেটাও একটা মানে মানে সম্পৃক্ত আছে, তাই না। তাহলে এই ধরনের কিন্তু আমাদের প্রোডাকশনের সাথে, আমাদের রাইস প্রোডাকশনের সাথে কিন্তু আমাদের অনেকগুলো ভেরিয়েবল কিন্তু আসলে আছে। তো সবগুলো ভেরিয়েবলকে কিন্তু আমরা আসলে কনসিডার করতে পারি না, তাই না। তো যাই হোক, আমরা এখন আমরা এতটুকু দেখলাম, পরবর্তীতে আমাদের এগুলো সবগুলো দেখলে আমাদের আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন একটা কথা স্যার হচ্ছে, ভিটা আরেকবার ভি ভি হ্যাঁ ভি বিটা আমরা বলবো। এদিকে বিটা হচ্ছে আমাদের রিগ্রেশন কোএফিসিয়েন্ট, বা এটাকে তোমরাও যেটা মনে করো যে ইয়েতে পড়ে আসছো যে ইনক্রিমেন্ট, এটা আসলে কতটুকু চেঞ্জ হচ্ছে। আমরা এখানে স্টেপ বাই স্টেপ যাই, আপাতত রিগ্রেশন কোএফিসিয়েন্টে ধরে রাখো, আমরা একটু স্টেপ বাই স্টেপ নিচে গেলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই না। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা কিন্তু কোরিলেশনের বেলায় কিন্তু আমরা আর কে এস্টিমেট মানে আমরা করেছি আর কি। ঠিক সেম আমরা এখানে কিন্তু আমাদের অ্যানালাইসিসের জন্য আমাদের কিন্তু এ এবং বি কে কিন্তু এস্টিমেট করতে হবে। এ এবং বি এর মান কিন্তু আমাদের এস্টিমেট করতে হবে, তাই না। এখন এ এবং বি এর মানটা আমরা কিভাবে এস্টিমেট করতে পারি, তাহলে এখানে আসলে আমাদের অনেকগুলো মেথড আছে, তাই না। তাহলে তোমাদের এই সবগুলো মেথড এত আমাদের জানার দরকার নেই। আমরা এখানে একটা মেথড অ্যাপ্লাই করব, যে মেথডটাকে বলছি কি আমরা লিস্ট স্কোয়ারস। লিস্ট মানে কি আমাদের ছোট, স্কোয়ারস, তাই না। তাহলে আমাদের ওই স্কোয়ারের ছোট, তাই না, লিস্ট স্কোয়ার, তাই না। আমরা কি আসলে আমরা ছোট করতে চাই, তাই না। তাহলে আমরা কি ছোট করলে ভালো হয়, দেখো তো এই মডেলটাতে আমরা কার মান যদি আমি যত ছোট করব আমার মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। একটু চেষ্টা করে দেখি কার মানটাকে আমি ছোট করলে মডেলটা আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমার মনে হয় যে একজন না একজন বলতে পারবে, মিনিমাম একজন বলতে পারবে। এররের মানটা হ্যাঁ, এররের মানে ধন্যবাদ আর কি, ও সঠিক ধরছে আর কি, যে আমাদের এররের মান আমাদের যদি ছোট হয় তাহলে আমাদের মডেলটা আমাদের তত বেশি কি হবে, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাই না। আমরা আমরা জানি যে আমরা এররটাকে আমরা কি করার চেষ্টা করব, মিনিমাইজ করার চেষ্টা করব, তাই না। সেজন্য এটাকে বলছে যে লিস্ট স্কোয়ারস। এই যে লিস্ট স্কোয়ারস বলার মানেটা কি, এররের মানটাকে আমরা কি করার চেষ্টা করব, লিস্ট করার চেষ্টা করব, আমরা যত ছোট করতে পারি, তাই না। তা ঠিক সেম, তাহলে দেখো ইউজিং লিস্ট স্কোয়ারস মেথড এস্টিমেট দ্য প্যারামিটারস, তাই না। আমরা কিভাবে প্যারামিটার এস্টিমেট করতে পারি, তাহলে দেখো সাম, ইটা আমাদের কি, ইটা আমাদের হচ্ছে কি এরর, তার উপর স্কোয়ার করছি, তাহলে এররের স্কোয়ার, তাহলে তারপরে আমরা কি নিয়েছি, আমরা সাম নিয়েছি, অর্থাৎ যতগুলো এরর আছে এররগুলোর আমাদের স্কোয়ারের সাম নিয়েছে, তাই না। তাহলে দেখো কিছু এররের মান কিন্তু আমাদের পজিটিভ হবে, আবার কিছু এররের মান কিন্তু আমাদের নেগেটিভ হবে, তাই না। যেমন আমাদের পজিটিভ এবং নেগেটিভ কি, আমাদের যেটা এস্টিমেটেড ভ্যালু এবং আমাদের একটা হচ্ছে ট্রু ভ্যালু, তাদের মানটা যদি আমাদের যদি তাদের মধ্যে আমাদের ডেভিয়েশন নেই, তাহলে ডেভিয়েশনটা নিলে আমাদের কি অনেক সময় ডেভিয়েশনটা পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে, তাই না। তাহলে আমরা এটা কি এররটাকে কি করছি, স্কোয়ার করছি, এবং আমাদের কতগুলো এরর, আমাদের বলছে সামেশন এন সংখ্যক কেন, আমাদের ওয়াই এর মান যদি আমাদের এন সংখ্যক হয়, এক্স এর মান যদি আমাদের এন সংখ্যক হয়, তাহলে আমরা এররের মানও আমরা কতগুলো পাবো, আমরা এখানে এন সংখ্যক মান পাবো। তাহলে সেগুলোকে আমরা কি বলছি, তাহলে ই সমান কি পাই, তাহলে ওয়াই মাইনাস এ, আমরা যদি এটাকে বাম দিকে নিয়ে আসি, ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলছি, এরর সাম অফ স্কয়ারস। তাহলে আমরা এই এরর সাম স্কয়ারসটাকে কি করব, মিনিমাইজ করব।
তাই না? এই এরর সাম স্কয়ারটাকে আমরা কি করব, মিনিমাইজ করব। আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, তাই না? আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, তাহলে এটা আমার মনে হয় যে তোমরা জানো, এটাও তোমরা জানো। তোমরা যেটা মনে করো যে পড়ে আসছো লঘু ও গুরুমান, তাই না? তাহলে এখানে এখানে তো আর গুরু নয়, এখানে হচ্ছে লঘু, তাই না? বা এখন তো আর লঘু গুরু পড়ছো না, এখন তোমাদেরকে স্যার পড়ছে ম্যাক্সিমা আর মিনিমা। ম্যাক্সিমা মিনিমা স্যাররা তোমাদের অলরেডি শেষ করছে, এটা আমার মনে হয় আর কি, তাই না? তাহলে এখানে আমাদের মিনিমামের কন্ডিশন হচ্ছে কি, যে ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 এন্ড সেকেন্ড ডিফারেন্সিয়েশন কি, ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 এন্ড সেকেন্ড ডিফারেন্সিয়েশন কি বলো দেখি? পজিটিভ। সেকেন্ড ডিফারেন্সিয়েশন হচ্ছে পজিটিভ, তাই না? তাহলে এখানে আমাদের একটা হচ্ছে আমাদের নেসেসারি কন্ডিশন আর একটা হচ্ছে কি আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে প্রথমটাকে আমরা বলবো নেসেসারি কন্ডিশন, দ্বিতীয়টা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে আমাদের এখানে সেকেন্ড টাইমে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে না, আমরা শুধুমাত্র ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করেই আমরা এস্টিমেটটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা এখানে এররটাকে মিনিমাইজ করব। তাহলে এখন কথা হচ্ছে যে কেন আমরা ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে দেখো আমরা কিন্তু মনে করো যে অনেক, বিশেষ করে অনেক ডিপার্টমেন্টেই তো মনে করো পড়াই, বিশেষ করে সোশ্যাল সায়েন্সেও আছে, এবং কি বলে তোমার যারা সাইকোলজি তারাও কিন্তু পড়ে। তাহলে ওদেরকে কিন্তু কিন্তু বলি না যে কেন ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা 0, তাই না? বা বললেও কিন্তু ওদেরকে বললেও কিন্তু, কিন্তু হ্যাঁ তোমাদের কিন্তু কখনো কিন্তু এই তোমরা যদি এই জিনিসগুলো যদি ভুলে যাও তাহলে কিন্তু এটা কিন্তু নিতান্তই কিন্তু এটা বড় ভুল হবে। ওরা যদি এটা ভুলে যায় তাহলে ওদের জন্য কিন্তু ভুল হবে না, কারণ তোমরা কিন্তু এগুলো জানো যে কেন ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 এবং কেন সেকেন্ড ডিফারেন্সিয়েশন আমাদের গ্রেটার দেন 0, তাই না? এগুলো যাই হোক, এই আনসারটা দেখে আমরা আমরা এরপরে একটু আমরা বলবো যে কেন আমাদের 0 হচ্ছে। তাহলে আমরা এটা কি বলছি, যে যেহেতু আমরা এখানে আমাদের ওই কন্ডিশনটা যে ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশন ইউজ করব, তাহলে এখানে আমরা কি করব, ফার্স্ট ডিফারেন্সিয়েশন আমরা 0 করব। কার সাপেক্ষে আমরা এস্টিমেট করব, যেহেতু আমরা এ এবং বি এর সাপেক্ষে এ এবং বি কে এস্টিমেট করব, তাহলে একবার আমি এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, একবার এর সাপেক্ষে করব আর একবার বি এর সাপেক্ষে করব। তাহলে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি একবার হচ্ছে আমাদের এর সাপেক্ষে আর একবার বি এর সাপেক্ষে। তাহলে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা ডেল ইউজ করি, ডেল এস বাই ডেল এ। তবে এতটুকু তোমরা বুঝতে পারছো আর কি, যে টুটা আমাদের সামনে প্রোডাক্ট হলো ওয়াই মাইনাস, তাই না? তাহলে যেহেতু আমরা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এর কোএফিসিয়েন্ট এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি দাঁড়ায়, আবার -1 দাঁড়ায়, তাই না? এতটুকু আমরা পেলাম। এখন যদি আমাদের টুটা আমাদের চলে যায় আর কি, টুটা যেহেতু আমাদের কমন, 2 এবং -1টা আমাদের যেহেতু কমন, এটা আমাদের আমরা এইদিকে আমাদের যদি আমরা এটা দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের ওটা ওইদিকে চলে যাচ্ছে। এখন আমাদের কি আসতেছে, সামেশন অফ ওয়াই আই, সামেশন অফ এ, সামেশন অফ বি এক্স আই। তাহলে সামেশন অফ ওয়াই, এটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট, আমরা জানি এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা এখানে কি পেলাম, এন এ পেলাম, তাই না? আর এখানে বিটা যেহেতু বি এক্স আই, তাহলে যেহেতু বিটা কনস্ট্যান্ট, এর সামেশনের বাইরে চলে আসলো, এটা পেলাম আমি, ঠিক আছে? তাহলে আমরা এ সমান কি পেলাম, এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি, তাহলে এটাকে ডান দিকে নিয়ে আসলে আমাদের কি, মানে এটাকে ডান দিকে নিয়ে আসলে আমরা কি পেতাম, এন এ। তাহলে ওয়াই আই মাইনাস বি সামেশন অফ এক্স আই, তাহলে আমাদের এ সমান আমরা কি পাচ্ছি, সাম অফ এক্স আই বাই এন মাইনাস বি ইন্টু সাম অফ এক্স আই বাই এন। এতটুকু ক্লিয়ার তো সবাই? দেখো এতটুকু ক্লিয়ার কিনা? স্যার। ইয়েস স্যার। আচ্ছা, দেখো কারো সমস্যা হলে তোমরা বলো যে না, এটা আমার মনে হয় যে এটা কোনো তোমাদের জন্য কোনো ব্যাপারই না। তাহলে আমরা এটাকে কি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমরা এটাকে এস্টিমেট করলাম। তাহলে দেখো যখন আমরা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম তখন এখানে কিন্তু এক্সটা হচ্ছে কি, এক্সটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না? আবার এখানে সামেশনটা কার উপরে আছে, সামেশনটা আমাদের পুরোটাই ডিপেন্ড করবে, যেখানে আই আছে সেটা ভেরিয়েবল আর যেখানে আই নেই সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাই না? এরপরে আমরা কি করব, নেক্সট আমরা বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ঠিক সেম কি আসবে, টুটার সামনে প্রোডাক্ট হবে ওয়াই আই মাইনাস এ ইন্টু বি এক্স আই। তাহলে এটা যেহেতু আমাদের বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, এখানে আমাদের বি এর কোএফিসিয়েন্ট হচ্ছে কি মাইনাস এক্স আই, বি এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস এক্স আই, তাহলে এখানে আবার কি হবে, মাইনাস এক্স আই, এই দেখো মাইনাস এক্স আই, ঠিক আছে? এখন এটা আবার এই যে 2 এবং মাইনাসটা এখানে আমাদের এটা দ্বারা আমরা ভাগ দিলে আমাদের এটা বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে যে ওয়াই আই ইন্টু এক্স আই, আমরা এখানে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, ওয়াই আই ইন্টু এক্স আই মাইনাস এ ইন্টু এক্স আই মাইনাস বি ইন্টু এক্স আই, ঠিক আছে? তাহলে এখন এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখলে কি আসে, এক্স আই ওয়াই আই মাইনাস এ এক্স আই মাইনাস বি ইন্টু এক্স আই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স আই ওয়াই আই, এখন এর মানটা যে আমরা উপরে করেছি 1 নম্বর ইকুয়েশন থেকে, আমরা এর মানটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এর মানটা বসিয়ে দিলাম। তাহলে আবার এখানে সামেশন অফ এক্স আই আছে,
আর এখানে সামেশন অফ এক্স আই হোল স্কয়ার আছে, তাই না? তাহলে এটা এখান থেকে এটা হলো, এখন আমি এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি যে সাম অফ ওয়াই আই, এখানে সাম অফ এক্স আই, তাহলে সাম অফ এক্স আই ইন্টু সাম অফ ওয়াই আই, এখানে মাইনাস এই মাইনাস কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস বি ইন্টু এখানেও সাম অফ এক্স আই, এখানেও সাম অফ এক্স আই, তাহলে এখানে কি হচ্ছে সাম অফ এক্স আই হোল স্কয়ার, আর এখানে মাইনাস এটা এটা আসলো। এখন আমি বিটাকে কমন নিচ্ছি, বি এখানে আছে এখানে আছে, ঠিক আছে? বিটাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে কি পাই, সাম অফ এক্স, বিটাকে আমাদের, হ্যাঁ ঠিক আছে, যদি আমি এটাকে যদি ডান পাশে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে এটাকে ডান পাশে নিয়ে গেলে কি আসে, বি সাম অফ এক্স আই হোল স্কয়ার, আর এটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস বি ইন্টু সাম অফ এক্স আই হোল স্কয়ার বাই এন, ঠিক আছে? আর এটা তো এখানে থাকলো আর কি। এই লাইনটা কি কারো কেউ কনফিউশনে আছে নাকি এটা? না স্যার। হ্যাঁ, মনে মনে হয় কনফিউশনে থাকার কথা নয়। যদি কনফিউশনে থেকেও থাকো, ঠিক আছে, আমরা মনে হয় আর একটা লাইন যদি লিখি, একটু এই ইকুয়েশন তো ইকুয়েশন অর্থাৎ আমরা যদি ইকুয়ালটা এখানে দেই, ঠিক আছে? এখন এখন মনে হয় আর কোনো সমস্যা নেই, আগেও সমস্যা ছিল না আর কি, ঠিক আছে? তারপরে এখন আমরা এখান থেকে এটাকে নিয়ে আসলে আমরা এটা পাই। এখন একটা জিনিস খেয়াল করবে, এক্স আই স্কোয়ার মাইনাস সাম অফ এক্স আই হোল স্কোয়ার বাই এন, তাই না? এটার সমান আমরা জানি সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তাই না? আবার এটার সমান কি জানি, আমরা কিন্তু এর গতদিন দেখিয়েছিলাম, আমরা একটু পরে দেখাবো, সাম অফ এক্স আই সাম অফ ওয়াই আই মাইনাস সাম অফ এক্স আই সাম অফ ওয়াই আই বাই এন, এটা হচ্ছে কি সাম প্রোডাক্ট বাই যে এক্স আই মাইনাস এক্স বার। আমরা এটা এটা দেখাই দিই, এই দেখো সাম অফ এক্স আই, তো এটার সঙ্গে এটা আমরা তোমাদের অনেক আগে আমরা প্রমাণ করেছিলাম, সাম প্রোডাক্ট, এটা আমরা গতদিন আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এতটুকু আমরা পেয়ে গেলাম। তাহলে বি এর মানটা আমরা এটা পেলাম, ঠিক আছে? তাহলে বি এর মানটা এটা পেলাম, আর দেয়ারফর এর মানটাকে যখন আমরা এস্টিমেট করব, ফাইনালি আমরা এগুলোর মানের উপর কি দিয়ে দেবো, ক্যাপ, তাই না? যে ফাইনালি আমরা এগুলোর মান কি দেবো, ক্যাপ। ক্যাপ মানে বোঝাচ্ছে কি এগুলো হচ্ছে এস্টিমেটেড ভ্যালু, আমাদের কিন্তু এখানে ক্যাপ দিতে হবে, ঠিক আছে? দেখো এখানে আমাদের এখানে আমরা এস্টিমেট করলাম, ফাইনালি যখন আমরা লিখবো, ফাইনালি লেখার সময় আমরা বি এর উপর কি দিলাম, ক্যাপ দিলাম, ঠিক আছে? তাহলে সাম প্রোডাক্ট এক্স ওয়াই সাম অফ এক্স, ঠিক আছে? তাহলে এস্টিমেট সমান দিস। একটা জিনিস খেয়াল করো, এখন মনে রাখার জন্য অনেক সময় কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই। দেখো উপরে কিন্তু অলওয়েজ সাম প্রোডাক্ট, উপরে কিন্তু অলওয়েজ সাম প্রোডাক্ট। আমরা এখানে আসি যে এটাকে আমরা আসলে কি পড়বো, আমাদের রিগ্রেশন লাইনটা কি ছিল, y ইকুয়াল a প্লাস bx প্লাস ই, y ইকুয়াল a প্লাস bx, তাই না? তাহলে এটাকে আমাদের বলা হয় রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x, রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x। তাহলে y অন x মানে হচ্ছে কি এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, y অন x, তাই না? তাহলে এখানে দেখো আমরা এখানে কি লিখেছি, যখন আমরা লিখবো এটাকে তখন দেখো y অন x, তাহলে ওয়াইটা আগে এক্সটা হচ্ছে পরে, তাহলে যেটা দেখো y আগে x পরে, তাহলে আমাদের নর্মালি দেখো আমরা কিন্তু y ইকুয়াল a প্লাস bx লিখেছিলাম, তাই না? তাহলে যেটা আমাদের বাম পাশে সেটা বাম পাশে আছে, যেটা ডান পাশে সেটা কিন্তু ডান পাশেই আছে, তাই না? যেটা ডান পাশে থাকার কথা সেটা কিন্তু ডান পাশে আছে। তাহলে এখান থেকেও কিন্তু আমরা বুঝতেছি কি যে এক্সটা হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে এখন আমাদের নিচে কি হবে, নিচে কার সাম অফ স্কয়ার, সাম প্রোডাক্টটা তো আমাদের উপরে থাকবে, সাম অফ স্কয়ার আমাদের নিচে কোনটা হবে, নিচে হচ্ছে যেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা আমাদের কি থাকবে, নিচে থাকবে আর কি, ঠিক আছে? যেটা যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার সাম অফ স্কয়ারটা কোথায় থাকবে, নিচে থাকবে, ওকে? তাহলে এখন আমরা এখানে কিছু থিওরেম আছে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ দ্য জিওমেট্রিক মিন অফ টু রিগ্রেশন কোএফিসিয়েন্টস, ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটা আমাদের প্রমাণ আছে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ দ্য জিওমেট্রিক মিন অফ টু রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট এক্স ওয়াই সমান আমরা জানি এটা। আবার দেখো অ্যাগেন
রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, তাহলে ওয়াইটা হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো, তাহলে যেটা আমাদের উপরে কিন্তু এটা আছে, আর নিচে হচ্ছে যে যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাম স্কয়ারটা নিচে। আবার অ্যাগেইন রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই। এখন অনেকে তোমাদের কনফিউশনে পড়ে যেতে পারো, কনফিউশনের কারণ নেই। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে কি ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, দেখো এখানে কি লিখেছি, বি ওয়াই এক্স, এখন হচ্ছে কি ডি এক্স ওয়াই। এখানে আমাদের যেহেতু এক্সটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, তাহলে এক্সটা আগে, ওয়াই যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইটা হচ্ছে আমাদের পয়েন্ট। তাহলে দেখো আমাদের উপরেরটাকে কমনটা কিন্তু দেখো এটার উপরে যা আছে এটার উপরে তা আছে, তাই না? কিন্তু নিচেরটা আলাদা, নিচে কোনটা হবে, সবসময় যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটার সাম স্কয়ারটা হবে কোথায়, নিচে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল। তাহলে এখন আমাদের জিওমেট্রিক মিন অফ টু রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তাহলে এইটা একটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, আর এটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ কি এক্স অন ওয়াই, ঠিক আছে? তাহলে এই দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্টের আমরা কি নিলাম, জিওমেট্রিক মিন নিলাম। তাহলে দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট তাদের জিওমেট্রিক মিন কি, তাদের মাল্টিপ্লিকেশন, যেহেতু দুইটার মাল্টিপ্লিকেশন তাদের কততম রুট, তাহলে তাদের স্কয়ার রুট নিলাম। তাহলে এটার মান আমি এখানে লিখলাম, বি ওয়াই এক্স এর মান আমি এখানে লিখলাম, বি এক্স ওয়াই এর মান আমরা এখানে লিখলাম, ঠিক আছে? লেখার পর তাদেরকে কি দিলাম, হাফ, এখানে হাফ আছে, পাওয়ার হচ্ছে হাফ। তাহলে পাওয়ার যদি আমি হাফ দিই, তাহলে দেখো এটা এবং এটার কি স্কয়ার না, দুইটা আছে না? তাহলে দুইটা তাদের স্কয়ার এবং আমাদের কি আছে, আমাদের স্কয়ার রুট আছে, তাহলে এটা ভেনিশ হয়ে যাচ্ছে। আবার এখানে আবার কি আছে দেখো তো, স্কয়ার আছে, তাহলে এখানে যেহেতু আমাদের একটা স্কয়ার রুট আছে, তাহলে এটাকে আমাদের স্কয়ার রুটটা আমরা নিচে দিলাম। ক্লিয়ার? মনোয়ার, আজাদ, তামিম, হাসান, জি স্যার। ইয়েস স্যার। তাই না? তাহলে আমাদের এটা কি ডেফিনেশন অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট এক্স ওয়াই, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা এখানে আমাদেরটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে আমরা আর স্কয়ার কে আমরা কি বলি, আর স্কয়ার কে বলি আমরা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। আর স্কয়ার কে বলি কি আমাদের কোএফিসিয়েন্ট, আর কে বলি কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর আর স্কয়ার কে বলি আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের দ্বারাই আমরা আসলে কি মেজার করি, তাই না? কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন আর হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর যেহেতু আর স্কয়ার, তাহলে দেখো আর স্কয়ার যেহেতু কোরিলেশন কোএফিসিয়েন্টের মান কিন্তু -1 থেকে +1, আর যেহেতু আর স্কয়ার একটা স্কয়ার টার্ম, তাহলে এর মান কিন্তু কখনোই নেগেটিভ হবে না, এর মান অবশ্যই পজিটিভ। এই আর স্কয়ারের মান কি, অবশ্যই যেহেতু পজিটিভ, এর মানটা আমাদের কি মানে কি বলে, যে আমাদের আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমাদের কত পার্সেন্ট এক্সপ্লেইন করছে রে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, অর্থাৎ আমাদের স্টাডি আওয়ারটা আমাদের কত পার্সেন্ট রেসপন্সিবল আমাদের মানে জিপিএ এর জন্য। অর্থাৎ আমাদের পড়াশোনা করলে যে আমাদের যে জিপিএটা বাড়বে বা কমবে, এটা আসলে পড়াশোনাটা কত পার্সেন্ট আমাদের দায়ী। তাহলে আমাদের এটা আসলে আমাদের কার মাধ্যমে আমরা পাবো, এটা আমরা পাবো আসলে আমরা আর স্কয়ার এর মাধ্যমে, আমরা এটা আর স্কয়ার এর মান দেখে আসলে আমরা বলতে পারবো, ঠিক আছে? তাহলে আমার পরবর্তীতে এক্সাম্পল গুলোতে আমরা দেখে বুঝতে পারবো। স্যার এই থিওরাম গুলো কি আসে নাকি থিওরাম থেকে অঙ্ক আসবে এখান থেকে? না, থিওরেমও আসতে পারে, থিওরেম থেকে তোমার ম্যাথমেটিক্স প্রবলেম আসবে। ও যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল নেই, প্র্যাকটিক্যাল থাকলে আমাদের সাধারণত আমরা চেষ্টা করি যে যাদের প্র্যাকটিক্যাল গুলো থাকে তাদের মনে করো যে আর এই বিশেষ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো থিওরি পরীক্ষা না দেওয়া, ঠিক আছে? তোমাদের যেহেতু মনে করো যে প্র্যাকটিক্যাল নেই, তাহলে তোমাদের মনে করো থিওরি গুলো তো আসবেই, পাশাপাশি মনে করো ম্যাথমেটিক্যালেও মনে করো আসবে আর কি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এটা তোমরা জাস্ট এটা তোমাদের মনে করো ম্যাথমেটিক্যাল এটা প্রমাণ করতে হবে না, পরবর্তীতে তোমরা এটা সফটওয়্যারের মাধ্যমে তোমরা এই প্রবলেমগুলো করতে পারবা, কিন্তু তোমাদের এটা কিন্তু ধারণা থাকা দরকার। আমরা এর আগে কি দেখলাম, সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখন আমরা কি দেখছি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন লাইন, তাই না? সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। তাহলে মাল্টিপল কেন, যে ওইখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল একটা, ওইখানে কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল একটা, ডিপেন্ডেন্ট তো অবশ্যই সবসময় একটাই হবে। আর এখানে কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা, একের অধিক। তাহলে আমাদের যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক হয়, তখন আমরা সেই রিগ্রেশন মডেলটাকে কি বলবো, তখন আর সিম্পল বলবো না, তখন সেটাকে আমরা কি বলবো, মাল্টিপল। ক্লিয়ার? অর্থাৎ ওইখানে ছিল আমাদের একটা, যে y ইকুয়াল a প্লাস bx প্লাস e, আর এখানে কিন্তু দেখো আমাদের কতগুলো কে সংখ্যক, এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতগুলো, কে সংখ্যক। তাহলে এখানে যদি আমাদের একের অধিক হয়, অর্থাৎ দুইটাও যদি হয়, দুইটা তিনটা চারটা যাই হোক না কেন, তখন সেটাকে আমরা কি বলবো, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। তাহলে এখানে দেখো yi ইকুয়াল β0 প্লাস β1 x1i প্লাস β2 x2i
আপ টু বিটাকে এক্স কে আই প্লাস ই। এখানেও কিন্তু একটা এরর টার্ম আছে, তাই না? কারণ আমরা যতগুলোই নেই না কেন আলটিমেটলি কিন্তু আমাদের 100% কিন্তু কখনোই আসলে আমাদের কভার হয় না, তাই না? দেখো না, তাহলে এখানে ওয়াই ইজ ডিপেন্ডেন্ট অন রেসপন্স ভেরিয়েবল, এক্সেস আর ইন্ডিপেন্ডেন্ট অর এক্সপোনেনশিয়াল ভেরিয়েবল, বিটা 1 আপ টু বিটাকে আর রিগ্রেশন কোএফিসিয়েন্টস, বিটা 0 ইন ইন্টারসেপ্ট টার্ম, ই ইজ এরর টার্ম, আর এখানে আর স্কয়ার, ওইখানে আমরা কি দেখলাম স্মল আর স্কয়ার, আর এখানে আমরা কি দেখছি ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে যদি আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্য আমরা ইউজ করি, যদি আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল হয় সেক্ষেত্রে আমরা স্মল আর স্কয়ার ইউজ করি, আর যদি আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, ক্যাপিটাল আর স্কয়ার ইউজ করি। তাহলে এটাকে কি বলছে, ক্যাপিটাল আর স্কয়ার ইজ কোএফিসিয়েন্ট অফ মাল্টিপল ডিটারমিনেশন, কোএফিসিয়েন্ট অফ মাল্টিপল ডিটারমিনেশন। তাহলে এই কোএফিসিয়েন্ট অফ মাল্টিপল ডিটারমিনেশনকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, আর স্কয়ার ইকুয়াল রিগ্রেশন সাম স্কয়ার, রিগ্রেশন সাম স্কয়ার বাই, একটু ভুলে গেছে, রিগ্রেশন সাম স্কয়ার বাই টোটাল সাম স্কয়ার, ঠিক আছে? রিগ্রেশন আর স্কয়ার হচ্ছে কি রিগ্রেশন সাম স্কয়ার বাই সাম অফ স্কয়ারস। তাহলে দেখো তোমরা কিন্তু সবসময় স্কয়ারস বলবো, কেন এখানে আমরা স্কয়ারস বলছি, এখানে কিন্তু আমাদের অনেকগুলো স্কয়ারের সাম, সেজন্য আমরা সাম অফ স্কয়ারস বলছি, তাই না? তাহলে আর স্কয়ারকে কি বলছি আমরা, রিগ্রেশন সাম স্কয়ারস বাই টোটাল সাম স্কয়ারস, তাই না? তাহলে টোটাল সাম, আবার এখন টোটাল সাম স্কয়ার হয়, টোটাল সাম স্কয়ারস ইকুয়াল কি টোটাল সাম স্কয়ার টিএসএস, রিগ্রেশন কে আরএসএস, এরর কে ইএসএস। তাহলে দেখো আমাদের টোটাল সাম স্কয়ার, অর্থাৎ টোটালটাকে যদি আমি পার্টিশন করি, টোটালটাকে পার্টিশন করলে আমি কি পাচ্ছি, রিগ্রেশন সাম স্কয়ার পাচ্ছি আর এরর সাম স্কয়ার পাচ্ছি, ঠিক আছে? এখন আসলে আমাদের রিগ্রেশন টোটাল সাম স্কয়ার কি, টোটাল সাম স্কয়ার ওই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যেটা সাম স্কয়ার, এটা আমরা ইজিলি করতে পারবো যে ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের টোটাল সাম স্কয়ার। আর রিগ্রেশন সাম স্কয়ার হচ্ছে কি বিটা 1 প্লাস সাম প্রোডাক্ট x1 y প্লাস বিটা 2 সাম প্রোডাক্ট x2 y আপ টু বিটাকে সাম প্রোডাক্ট xk i, ঠিক আছে? তাহলে এতটুকু গেল। আর এররটা হচ্ছে কি, এররটা আর কোনো কিছু নয়, এররটা হচ্ছে আমরা তো এরর সাম স্কয়ারটা তো আমরা করতেই পারবো, যে টোটাল থেকে রিগ্রেশনটা আমরা সাবট্রাক্ট করলে আমরা এররটা পাই আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিছু তোমাদের যে প্রবলেমগুলো আমরা দেখলাম, এখন আমরা এখানে তোমাদের এই যে আমরা যে এখানে কিছু দিয়েছি, যে মোটামুটি এগুলো থেকে এইরকম কোশ্চেনেই কিন্তু অনেক আসবে আর কি, কিছু কিছু প্রমাণ আসবে। হ্যাঁ, এখন আমরা এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি, এই জিনিসগুলো আমাদের বুঝলে আমাদের মোটামুটি আমরা আজকের মতো এগুলো করে আমরা শেষ করে দেবো আর কি। হোয়াট ইজ কোরিলেশন তোমরা দেখবা যে হোয়াট ইজ কোরিলেশন, মেনশন দ্য প্রপার্টিজ অফ কোরিলেশন, এগুলো তোমরা লিখবা। শো দ্যাট কোরিলেশন কোএফিসিয়েন্ট লাইজ বিটুইন -1 to +1, এটা আমরা শেষ করেছি। The regression line is given in the impact of GPA on study hour per week, তাহলে স্টাডি আওয়ারটা পার উইক। তাহলে এখানে আমাদের কি বলছে যে জিপিএ ইকুয়াল 2.20 প্লাস 0.35 ইন্টু স্টাডি আওয়ার, যেখানে আর স্কয়ার সমান কত 0.84, এক্সপ্লেইন দ্য অ্যাভাব রেজাল্ট, ঠিক আছে? মনে করে এতটুকুই মনে করো তোমাদের জন্য 3 মার্ক, মনে করো 4 মার্কসের একটা কোশ্চেন, শুধুমাত্র এক্সপ্লেইন করলেই 3 থেকে 4 মার্কসের একটা কোশ্চেন মনে করো। তাহলে এটা আসলে আমাদের কি এক্সপ্লেইন করতে হবে, এই আমাদের এক্সপ্লেইন করতে হবে 0.35 মানে কি, 2.20 মানে কি, আর স্কয়ার মানে কি, এই এতটুকু আমাদের এক্সপ্লেইন করলেই কিন্তু আমাদের শেষ। সবাই একটু ভালো করে শোনো, তাই না? এখন মনে করো তোমাদের এখন প্রায় তোমাদের 69 প্রেজেন্ট আছে, তোমরা সবাই একটু দেখো যে আসলে আমরা কি বলছি। আমরা প্রথমে আসি যে 0.35, তাই না? তোমরা লিখবো যে 0.35 রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তোমরা এটাকে লিখতে রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইকুয়াল 0.35, which means বা which indicate that if we increase 1 hour study hour, মানে increase 1 hour in study hour per week, then the GPA increases 0.35. তাহলে আমি কি বললাম, যে যদি আমি স্টাডি আওয়ারটা যদি সপ্তাহে 1 ঘন্টা বাড়াই, আমি 1 ঘন্টা বাড়াই, তাহলে এখানে আমাদের এখন এটা আমার মনে হয় এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখাই, এটা যদি বোঝা নাও যায় আমরা নিচে আমরা এখানে একটু দেখাতে পারি, আমরা একটা এক্সাম্পল আমরা দেখাতে পারি, কেন সমস্যা হওয়ার কথা নয়, তাই না?
সমস্যা হওয়ার কথা নয়, এগুলো তোমাদের জন্য কোনো আমার মনে হয় কোনো ব্যাপার না। ঠিক আছে, এখানে হচ্ছে কি আমরা কি দিলাম, জিপিএ, স্টাডি আওয়ার। তাহলে স্টাডি আওয়ার যদি আমরা 1 ঘন্টা বাড়াই, 2 ঘন্টা বাড়াই, ঠিক আছে না, 3 ঘন্টা বাড়াই, তাহলে দেখো যদি আমাদের 1 ঘন্টা বাড়াই দেই, আমার জিপিএটা কত হয় বলতো? স্টাডি আওয়ারের মান যদি 1 হয়, তাহলে জিপিএর মান কত হচ্ছে? 2.55, ঠিক আছে, 2.55। যদি 2 ঘন্টা বাড়াই, 2 ঘন্টা বাড়ালে 0.70, 2.90। যদি 3 ঘন্টা বাড়াই 3.2, ঠিক আছে। আজাদ তামিম, রহমত খান, মিঠু, ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে তো, তাই না? এখন আমি কেমনে করলাম, তাই না? স্টাডি এর মানে 1 বসাই দিলাম, 1 দিয়ে এটা নরমাল আর কি, এটা যোগ বিয়োগ আর কি, যোগ আর গুণ, তাই না? এত আসলো। তাহলে আমরা এখান থেকে কি বুঝতেছি যে আমরা প্রতি 1 ঘন্টা, যখন আমরা 1 ঘন্টা বাড়াচ্ছি, যে 1 থেকে 2, আমাদের ডেভিয়েশনটা কত? 1 না? আমরা 1 ঘন্টা ইনক্রিজ করলাম, আমরা স্টাডি আওয়ার 1 ঘন্টা ইনক্রিজ করলাম, জিপিএ তে আমরা কতটুকু ইনক্রিজ করলো? 0.35 পয়েন্ট 35 কে কে বলছে 35? 0.35 না 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 না, 35 কে বললো? রহমত? না স্যার, মঞ্জুর। মঞ্জুর। আচ্ছা, মঞ্জুর আবার মনে করছে আরে এখানে লজ্জার কিছু নেই, আমরা এমনি বলছি। এটা আসলে পয়েন্টের পরে আমাদের এটা আসলে আমরা 35, এটা না, এটা তখন আমরা বলবো 35, তাই না? এটা আসলে এই জন্য বলছি, ও আবার মনে করছে একটু মনে লজ্জা হচ্ছে, এটা লজ্জার কোনো কিছু নেই, তাই না? তাহলে আমরা এখানে কি দেখলাম যে আমাদের 0.35। আবার দেখো এখান থেকে এখানে আবার 1 ঘন্টা বাড়াইছি না, তখন আমাদের কতটুকু ইনক্রিজ করছে? হ্যাঁ, কতটুকু ইনক্রিজ করছে? আমাদের 0.35। অর্থাৎ আমরা এখান থেকে তার আমাদের রিগ্রেশন কোএফিসিয়েন্টটা কি আমাদের ইনক্রিমেন্ট না? রিগ্রেশন কোএফিসিয়েন্টটা কি আমাদের ইনক্রিমেন্ট। অর্থাৎ আমরা স্টাডি আওয়ারটা 1 ঘন্টা বাড়ালাম, আমাদের এটা কতটুকু বাড়লো, তাই না? এতটুকু বাড়লো। তাহলে আমরা এখানে আর একটু ইয়ে করি, প্লাস মাইনাস 0.04, তাই না? 0.04, একটু দাঁড়াও। তাই না? হাসানকে দেখতে পাচ্ছি আমি। আমি এখানে আরেকটা ভেরিয়েবল, আমি আরেকটা, আচ্ছা এখন একটা জিনিস বলি, দেখো এটাতে কিন্তু ই নাই, আমরা এটা শেষ করি আগে। এই যখনই আমরা ফিটেড মডেল, যখন আমরা মডেলটা ফিট করব, সেখানে কিন্তু আর কি থাকবে না, এরর টার্ম থাকবে না, অর্থাৎ এটা ফিটেড মডেল, তাই না? এই মডেলটা দিয়ে যে আমরা কাজ করি, এটা কিন্তু আমাদের 100% ইয়ে হবে। তাহলে যখন আমরা মডেলটা কনসিডার করব, সেখানে কিন্তু এরর টার্ম থাকবে, কিন্তু যখনই আমরা মডেলটাকে এস্টিমেট করবো, প্যারামিটারগুলোকে এস্টিমেট করবো, তখন কিন্তু আর কি থাকবে না, আমাদের কোনো এরর টার্ম থাকবে না, তাই না? তাহলে এখানে দেখো, এখন আমরা কিন্তু আরেকটা কিন্তু আমি একটা ভেরিয়েবল কনসিডার করেছি, এক্সপেন্স টাইম ইন সোশ্যাল মিডিয়া। তাহলে এটা আবার মাইনাস দিয়েছি, তাই না? এটা আবার কেন প্লাস দিলাম না? তাহলে দেখো তো, বাস্তবের সাথে আমরা কিন্তু বাস্তবের সাথে মিল রেখেই কিন্তু কাজটা করেছি আর কি, তাই না? বাস্তবের সাথে মিল রেখেই কাজটা করছি, যে আমাদের যদি সোশ্যাল মিডিয়ায় যদি আমরা বেশিক্ষণ যদি টাইম দেই, তাহলে কি আমাদের রেজাল্টটা কি বাড়বে না কমবে? হাসান? হ্যাঁ, রেজাল্টটা কমবে আর কি, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি বোঝাচ্ছে, যে তার মান আমি কি দিলাম, তার মান আমি দিলাম 0.04, মনে করলাম আর কি, এটা তো শুনতে হাইপোথেটিক্যাল। তাহলে আমি এখানে দেখলাম যে আমি যদি সোশ্যাল মিডিয়া যদি 1 ঘন্টা টাইম যদি আমি বেশি বেশি যদি দেই, তাহলে আমার জিপিএটা কতটুকু কমবে? 0.04 ইউনিট কমবে। অর্থাৎ আমি যদি মনে করো যে আমি যদি 1 ঘন্টার সময় বেশি দেই, 1 ঘন্টা যদি আমি বেশি সময় দেই, তাহলে আমাদের জিপিএটা কমবে 0.04 ইউনিট, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু বি সিরিয়াস, তাই না? সবাই কিন্তু সিরিয়াস থাকবে, তাই না? তাহলে আমরা কিন্তু এটা কিন্তু, যদিও এটা হাইপোথেটিক্যাল, এটা কিন্তু আমাদের বাস্তবের সাথে মিল রেখেই কিন্তু আমরা
এটা কিন্তু দিয়েছি আর কি, ঠিক আছে। তাহলে তোমাদের এখন যেহেতু এখানে আমরা আর একটা ভেরিয়েবল ইউজ করেছি, এখানে আর আমাদের মনে করো যে এটা দেওয়া যাবে না, এটা আমাদের স্মল আর দেওয়া যাবে না, তখন আমাদের একটা ক্যাপিটাল আর দিতে হবে, ঠিক আছে। তাহলে এতটুকু বোঝা গেল তো। তাহলে এখন এখন এটা যেহেতু নেগেটিভ, এটাকে আমরা কিভাবে বলবো, তাই না? এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো, তাই না? যে if we increase 1 unit or 1 hour in expense time in social media, then GPA decrease, এখন ডিক্রিজ না, এখন কি জিপিএ ইনক্রিজ করবে? তাহলে এখন কিন্তু কি করবে, ডিক্রিজ করবে, তাই না? তাহলে যেহেতু নেগেটিভ, তাহলে আমি 1 ঘন্টা যদি আমি বাড়াই, তাহলে এখানে জিপিএটা যেহেতু মাইনাস আছে, তাহলে এখন কিন্তু আমরা ইনক্রিজ বলবো না, এখন হচ্ছে কি আমাদের ডিক্রিজ। তাহলে ডিক্রিজ কত করতেছে? 0.04, তাই না? পয়েন্ট কিন্তু 0.04 আমাদের ডিক্রিজ করতেছে। তাহলে তোমাদের কিন্তু মনে করো যে এই জিনিসগুলো কিন্তু আসবে, এটা মনে করো যে তোমরা কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু এই ধরনের ইয়েগুলোই দেখবা। আর এখন একটা হচ্ছে যে তোমাদের যদি মনে করো যে এই মানে সহজ জিনিসগুলো যদি ভুল করো, সহজ জিনিসগুলো সঠিকভাবে ইন্টারপ্রেট করতে না পারলে, তুমি এখন একটা জিনিস দেখো যে আমি মনে করি এই প্রবলেমটাতে মনে করো 3 মার্কস বা 4 মার্কস দিয়েছি। এখন এখানে যদি তোমাদের মনে করো কোনো সিম্পল কোনো ভুল হয়, তাহলে কিন্তু সেই সিম্পল ভুলটা কিন্তু মনে করো আমার চোখে কিন্তু বিশালভাবে কিন্তু আসবে। কাজে এই সহজ জিনিসগুলোকে কিন্তু আসলে ভুল করা কিন্তু যাবে না। এটা শুধুমাত্র আমার কোর্সের জন্য না, যে কোনো ইয়েতে যে সহজ জিনিস কিন্তু যেন ভুল না হয়, এই জিনিসগুলো যেন তোমরা সুন্দরভাবে কি করতে পারো, এক্সপ্লেন করতে পারো। এখন আসলে আমাদের আমরা আসলাম কোথায়? আর স্কয়ার মান কত? 0.84। আর স্কয়ার মিন্স হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। আর স্কয়ারটা আসলে আমাদের কি বলতেছে? অর্থাৎ আমাদের যে জিপিএটা যে চেঞ্জ হচ্ছে, এই জিপিএ এর জন্য আমরা এখানে দুইটা ভেরিয়েবল কনসিডার করছি, একটা হচ্ছে স্টাডি আওয়ার আর একটা হচ্ছে কি এক্সপেন্স টাইম। অর্থাৎ এই দুইটা ভেরিয়েবল কত পার্সেন্ট রেসপন্সিবল? 84% রেসপন্সিবল, তাই না? অর্থাৎ স্টাডি আওয়ারের জন্য কত পার্সেন্ট রেসপন্সিবল? 84% রেসপন্সিবল। ওকে, তাহলে বাকি বাকি কত থাকে? বাকি 16। বাকি কিন্তু আরো কত পার্সেন্ট আছে? আরো 16% আছে। অর্থাৎ আমি তো এখানে তো শুধুমাত্র জিপিএটা এই দুইটা ভেরিয়েবলের উপরে কিন্তু তো আর সম্পৃক্ত নয়, তাই না? আরো আসলে এখানে আরো অনেকগুলো ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলগুলোকে আমরা কনসিডার করিনি, তাই না? তাহলে তোমরা এখানে কি লিখবা যে GPA is 84% responsible for study hour and expense time in social media. এই এতটুকু লেখা লিখলেই এনাফ যে GPA is 84% responsible for study hour and expense time in social media. এই এতটুকু লেখা লিখলেই কিন্তু শেষ। আমরা আবারও আসি 0.35 and মানে 0.04, এটা মানে কি 0.35? স্যার এটা আরেকবার একটু বলবেন যে জিপিএ 84% রেসপন্সিবল ফর কি জন্য বললেন, শুনতে পাই নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, না বলবো। আমি এখানে কি বলছি, আমি আবারও প্রথম থেকে আসি। 0.35 যে রিগ্রেশন কোএফিশিয়েন্ট অফ স্টাডি আওয়ার, is 0.35. Regression coefficient of study hour is 0.35, which indicate that if we increase 1 hour in study hour, then GPA increases 0.35 when the effect of expense time in 0. When the effect of expense time is 0. এই কথাটা আমি তো কথাটা বললাম, এই কথাটা কিন্তু আসলে মনে হয় যে বোঝা যায়নি। এখন আমি এই কথাটাকে ক্লিয়ার করার পর আমি আবারও বলবো। দেখো আমরা কি বলছি যে স্টাডি আওয়ারটা আমি 1 ঘন্টা বাড়ালে আমার জিপিএটা কতটুকু বাড়বে? 0.35 বাড়বে। বলছি যে যখন আমাদের এই ইফেক্টটার মান কত? এই ইফেক্টটার মানটা যখন 0 হবে, আমাদের যদি আমাদের এটারও কোনো একটা ইফেক্ট থাকে, তখন কিন্তু আমার এক্সাক্ট কিন্তু আমাদের 0.35 ইউনিট কিন্তু বাড়বে না, তাই না? একটা জিনিস দেখো, আমি যদি এটাকে যখন আমি 0.35 কে যখন আমি ইন্টারপ্রেট করব, তখন যদি এটার কোনো একটা ইফেক্ট থাকে, তখন কিন্তু মানে এক্সাক্ট কিন্তু 0.35 কিন্তু বাড়বে না। তাহলে সেজন্য আমরা বলছি যে স্টাডি আওয়ার 1 ঘন্টা বাড়ালে আমাদের জিপিএটা 0.35 বাড়বে, যখন আমাদের এক্সপেন্স টাইমের যে ইম্প্যাক্টটা কি থাকবে? 0 হবে, ঠিক আছে? তাই আমি আবারও বলছি, if we increase 1 hour in study hour, then GPA increase 0.35 when the effect of expense time in social media is nil or 0. নীলও বলতে পারি, 0 বলতে পারি, or কনস্ট্যান্টও বলতে পারি, ঠিক আছে? তোমরা হয়তো অনেক বই দেখবা যে নীল লিখছে, অনেক বই 0 লিখছে, অনেক বই কি বলছে যে কনস্ট্যান্ট লিখছে। ওকে, ঠিক সেম ভাবে the regression coefficient of expense time in social media is minus 0.04, which indicate that if we increase 1 hour in if we expense more expense 1 hour in social media, then GPA decreases 0.04
when the effect of study hour is nil or 0 or constant, আমরা যে কোনো একটা বলতে পারি। ওকে, লাস্ট আমরা ইন্টারসেপ্ট টার্ম, আমরা কিন্তু এটা কিন্তু বলি নাই 0.2.20, এটা কিন্তু বলি নাই, এটা আমাদের বলতে হবে। the intercept term is 2.20, intercept term is 2.20, which indicate that the on the average GP is 2.20, the on the average GP is 2.20, ঠিক আছে। when the effect of study hour and expense time in social media is nil, okay। আচ্ছা, এখানে একটু খেয়াল করো আমি কি বললাম। the intercept term 2.20, intercept term একে কথা বলতে যাচ্ছে, একটু মিউট করে রাখো, কথা শোনা যাচ্ছে না, আমরা কোশ্চেন শুনবো আর কি। intercept term 2.20, তাই না, which indicate that the average GP is 2.20 when the effect of study hour and expense time in social media is nil। তার মানে কথাটার মানেটা কি, দেখো স্টাডি আওয়ারও যদি 0 হয়, এক্সপেন্স টাইমও যদি সোশ্যাল মিডিয়ান 0 হয়, তাও কিন্তু আমরা অন দ্য এভারেজ আমাদের জিপিএটা কত আসতেছে 2.20, ঠিক আছে, এটাই কিন্তু আমরা বলছি। আর লাস্ট আসলে কি আমাদের আর স্কয়ার মিনিংটা কি, যে 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 কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন ইজ 0.84, which indicate that GPA is 84% responsible for study hour and expense time in social media. GPA is 84% responsible for study hour and expense time in social media when the না এতটুকু বলে শেষ, যে মাল্টিপল কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন 0.84, which indicate that GPA is 84% responsible for study hour and expense time in social media। হ্যাঁ মিঠু, এখন ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, কি জন্য একটা কোশ্চেন করতে চাইছিলে আর কি, কথা বোঝা যাচ্ছিল না। হাসান। আচ্ছা যাক, এখন আমরা এখানে একটু দেখি, মনে করো যে আমরা এখানে একটা দিয়ে দিয়েছি, দা ফল এখানে কিছু দিয়েছি, আমাদের পরের কোশ্চেন, দ্য ফলোইং ইনফরমেশন ইজ দ্য হাইট অ্যান্ড ওয়েট অফ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অফ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট সিইউ, তাই না, যে হাইটের আমরা কিছু ডাটা দিলাম, ওয়েটের আমরা কিছু ডাটা দিলাম। ফাইন্ড দ্য রিগ্রেশন কোএফিশিয়েন্ট অফ ওয়েট অন হাইট, তাই না, তাহলে এখানে ওয়েটটা হচ্ছে কি, ওয়েট হচ্ছে ডিপেন্ডেন্ট, হাইট হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, তাই না, ওয়েট অন হাইট, তাহলে ওয়েটটা হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট, হাইটটা হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আবার দ্বিতীয় কোশ্চেন কি, ফাইন্ড দ্য রিগ্রেশন কোএফিশিয়েন্ট অফ হাইট অন ওয়েট, এই ক্ষেত্রে আমার হাইটটা কি, হাইটটা আমাদের ডিপেন্ডেন্ট, ওয়েটটা হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট, তাই না। তার দুই ক্ষেত্রে কিন্তু সাম প্রোডাক্টটা কিন্তু আমাদের কমন, সাম প্রোডাক্টটা কিন্তু আমাদের উপরে থাকে, এটা আমাদের কমন, আর নিচে সাম অফ স্কয়ারস, এটার বেলায় হাইটের সাম অফ স্কয়ারসটা নিচে, আর এটার বেলায় আমাদের ওয়েটের সাম অফ স্কয়ারসটা নিচে, ঠিক আছে। আবার এইটা দেখো, শো দ্যাট দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ দ্য জিওমেট্রিক মিন অফ রিগ্রেশন, একটু আগে যেটা আমরা করলাম সেখান থেকে তোমরা এটা পড়তে পারবে আর কি, তাই না। তাহলে আমরা একটু পরে তোমাদেরকে দেখাবো আর কি। তাহলে দেখো আমাদের ইন্টারপ্রেট দ্য ফলোইং রেজাল্ট, আমরা এখন এখানে ইন্টারপ্রিটেশন আসে, এই ধরনের প্রবলেম যদি আসে যে আর এর মান কত 0.78, তাহলে 0.78 মানেটা কি, দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট, এগুলো কার মান, এক্স এবং ওয়াই, দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন এক্স এন্ড ওয়াই ইজ 0.78, which indicate that the x and দেখো 0.78 মানেটা কি, which indicate that the x and y are positively, যেহেতু পজিটিভ মান তাহলে আমাদেরকে প্রথমে বলতে হবে পজিটিভলি হাইলি কোরিলেটেড, পজিটিভলি হাইলি কোরিলেটেড, ঠিক আছে, পজিটিভলি হাইলি কোরিলেটেড। দ্বিতীয়টাতে আসি, যেহেতু এখানে নেগেটিভ, দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট স্ট্রং, হ্যাঁ তাহলে এখন এইটা ধরতে পারছেন স্ট্রং, অর্থাৎ আমাদের 0.84 এর উপরে গেলে আমরা সেটাকে, যদি আমাদের 0.6 এর উপরে যায় তখন আমরা সেটাকে বলবো হাইলি, আর 0.8 এর উপরে গেলে তখন সেটাকে আমরা বলবো কি স্ট্রংলি, তাই না, এটা তুমি ধরতে পারছো আর কি সঠিক। তাহলে যেহেতু আমাদের এখানে নেগেটিভ আছে, তাহলে এখানে আমাদের প্রথমে বলতে হবে যে নেগেটিভলি স্ট্রংলি কোরিলেটেড, দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন এক্স এন্ড ওয়াই আর, যেহেতু নেগেটিভ মান আছে নেগেটিভলি স্ট্রংলি কোরিলেটেড। এখন আসলে যে ওয়ান মানে কি, ওয়ান মানে পারফেক্ট সম্পর্ক, পারফেক্ট মানে 100%, তাই না। তাহলে এখানে বলবো যে কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন এক্স এন্ড ওয়াই আর পজিটিভলি পারফেক্টলি
কোরিলেটেড। তাহলে এখানে দেখো এখানে কিন্তু 5 আছে, তোমাদের মনে করো এখানে কিন্তু 5 মার্কস থাকবে না, 3 মার্কস থাকবে। এখানে কিন্তু এই মনে করো একটা ওয়ার্ড কিন্তু মনে করো যে এদিক সেদিক হলেই কিন্তু তোমাদের কিন্তু মার্কস কিন্তু বিশাল চলে যাবে। এখানে পজিটিভলি বলছো, এখানে কিন্তু স্ট্রং বলে ফেলছো, তাহলে মনে করো তোমার কিন্তু এখানে বিশাল মার্কস চলে গেছে। এটা পারফেক্ট পারফেক্ট সম্পর্ক। তাহলে ঠিক সেম ভাবে পজিটিভলি হাইলি কোরিলেটেড, পজিটিভলি হ্যাঁ। এখন আর স্কয়ার মান কি? আর স্কয়ার হচ্ছে কি কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, তাই না? তার মানে এখানে ওয়াইটাকে আমরা কি বলছি? ডিপেন্ডেন্ট, এক্সটাকে কি বলছি? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এক্স ইজ 92% রেসপন্সিবল ফর এক্স, ওয়াই ইজ 92% রেসপন্সিবল ফর এক্স। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার 5 নাম্বারটা আরেকবার বলেন, নেট হ্যাঁ হ্যাঁ কানেকশনের কারণে অবশ্যই শুনতে অবশ্যই। পাইলাম না। তাহলে আমাদের আর স্কয়ারের মান আসছে 0.92, তাই না? আর স্কয়ারের মান আসছে 0.92। তাহলে হুইচ ইন্ডিকেট দ্যাট এক্স ইজ 92% রেসপন্সিবল ফর এক্স, এক্স ইজ 92% রেসপন্সিবল ফর এক্স। ক্লিয়ার? 4 নাম্বারটা আর একটু বলেন স্যার, 4 নাম্বার। 4 নাম্বার তো একই। মনে করো যে যেহেতু এখানে তোমার মানটা মনে করো যে 0.6 আসছে, এটা মনে করো যে পজিটিভ হাইলি কোরিলেটেড। জি স্যার, জি স্যার। আচ্ছা এখন তোমাদের আরেকটা কথা বলি। আর এর মান মনে করো যে আর এর মান আসলো, এটা মনে করো আর এর মান আসলো, সরি পরীক্ষা কিন্তু এটা দেবো 1.10। নট পসিবল রিলেশনশিপ। স্যার এটা তো ইম্পসিবল। হ্যাঁ, তা যেই মনে করো যে নট পসিবল ছাড়া বা ইম্পসিবল ছাড়া, হ্যাঁ, বা হুইচ ইজ মিনিংলেস ছাড়া, মনে করো নট পসিবল, ইম্পসিবল আর মিনিংলেস লিখতে পারো। এগুলো ছাড়া যেই মনে করো যে কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন এটা লিখবে, পজিটিভলি এটা লিখবে, তার মনে করো যে মার্কস আরো মনে করো যে অন্যগুলোর উপর কিন্তু প্রভাব পড়বে। কথাটা আমার বোঝা গেছে কিনা? তাই না? অর্থাৎ এটা নট পসিবল, ইম্পসিবল আর, তাই না, হুইচ ইজ মিনিংলেস, এটাই কিন্তু লিখতে হবে। এর বাইরে লেখা লিখলেই কিন্তু মনে করো সেটা কিন্তু বিশাল বড় ভুল হবে। ঠিক আছে, তো যাক আমরা আজকে ইয়ে করবো, আমরা কিছু তোমাদের ইয়ে থেকে আর কিছু ইয়ে দেখাই দিই আমরা, বাকিগুলো তোমাদেরকে। এটা কি গতদিন শেয়ার করছিলাম কি তোমাদেরকে এগুলো? স্যার আমাদেরকে একটা ওয়ার্ড এই ডকুমেন্টে দিছিলেন। হ্যাঁ, তুমি খুলেও দেখো নাই মনে হয়। স্যার দিছিলেন এটা পুরোটাই। এগুলো দেখে নিও আর কি। ঠিক আছে, আমরা আগামী দিন পরবর্তী শুরু করবো। তাহলে দেখো আমরা এখানে যে কথাগুলো এগুলো সব দিয়েছি তোমাদের, যে পারপাসটা কি এস্টাবলিশ এ ফাংশনাল ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? এই কথাগুলো এখানে বলছে আর কি। এই যে তোমার সিম্পল কোরিলেশন, সিম্পল রিগ্রেশন, এগুলো আছে সব। আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল কোরিলেশন অ্যানালাইসিস সবগুলো আছে। এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখি। তাহলে দেখো এই মনে করো যে আমাদের যেটাই আসুক না কেন, এখানে তো আর, তো এখান থেকে আমরা সব কিছু ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের একটা টেবিলের ভিতরে যদি আমাদের এক্স এবং ওয়াই থাকে, তাহলে আমাদের এক্স ওয়াই এক্স স্কয়ার করতে হবে, ওয়াই স্কয়ার করতে হবে, এক্স ওয়াই করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা সাম প্রোডাক্ট সব কিছু পেতে পারি। এটা কিন্তু সাম প্রোডাক্ট, এটা হচ্ছে সাম স্কয়ার, এটা হচ্ছে সাম স্কয়ার। আমরা যাই চাই না কেন সব কিছু কিন্তু আমরা এখান থেকে করতে পারি। তাহলে এগুলো সব কোরিলেশন, রিগ্রেশনের এগুলো আছে, একই জিনিস। এখান থেকে কিন্তু আমরা সবগুলোই করতে পারবো। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা মনে করে একটু দেখো। আর মিঠু তুমি আমাকে আজকে সিলেবাসের ইয়েটা কপিটা দাও। ঠিক আছে, আর তোমাদের কারো কোনো প্রবলেম, কি ধরনের প্রবলেম সেগুলো একটু আমাদেরকে জানাও। আমরা মোটামুটি মনে করো যে তোমাদের আগামী দিন থেকে আমরা প্রায়োরিটি শুরু করব। ঠিক আছে, ওয়ার্ড ফাইলটা শেয়ার করা যাবে কি? আমরা শেয়ার করেছি অলরেডি। ঠিক আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখো, ভালো করে পড়ো। আশা রাখি তেমন সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, আর তোমাদের তো মনে করো স্যাররা যে ক্লাস শেষ করছে, মানে কোনো তো এমনি টেস্ট বা কোনো ধরনের এগুলো তো আর নিচ্ছে না, তাই না?
না স্যার। অ্যাসাইনমেন্ট দিছিল না, আর কি স্যার। এক স্যারে, আর এমনিতে ওগুলা নিচ্ছে না। যাই হোক আমরাও তোমাদেরকে স্যার আমাদের কি বিশ্ববিদ্যালয়ে কি মানে ডিসেম্বরে কি খোলার সম্ভাবনা আছে? খবরে দেখলাম যে 14 নভেম্বরের পরে নাকি খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, 14 নভেম্বরের পরে ইউনিভার্সিটি একটা খোলার একটা চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, তো এখন আসলে এটা কিভাবে খুলবে বা কিভাবে মনে করো যে ইয়ে করবে সেটা এখনো চিন্তা ভাবনা করা হয়নি। হ্যাঁ, তবে একটা মনে করো যে ইয়ে আছে আর কি, সম্ভাবনা আছে। তবে তোমরা মোটামুটি এগুলো মাথায় রাখো। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে এখন মনে করো বাসায় বসে স্যারদের কাছ থেকে ম্যাটেরিয়ালস গুলো নাও, বা স্যারদের কাছ থেকে ম্যাটেরিয়ালস না পেলেও মনে করো যে ইন্টারনেটে আছে, সেগুলো তোমরা এখন থেকে চেষ্টা করতে থাকো আর কি। ঠিক আছে, ঠিক আছে। এখন মনে করো পড়ো, এখন কিন্তু এই যে তোমরা যদি এখন মনে করো যে এই জিনিসটা যে না পড়ো, না পড়লে কিন্তু এই মনে করো যে তোমাদের একজন কিন্তু কোশ্চেন করছে যে আমাদেরও কি আসলে মানে মানে প্রমোশনের কি কোনো সম্ভাবনা আছে কিনা, তাই না? দেখো, প্রমোশন মনে করো সাপোজ প্রমোশনের সম্ভাবনা ধরে নিলাম, এটা এমনিতে বলার জন্য বললাম, ধরে নিলাম যে প্রমোশনের সম্ভাবনা আছে। এখন যদি প্রমোশনের সম্ভাবনা থেকে যদি আমরা যদি পড়াশোনা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু বিশাল সমস্যা হবে, তাই না? কারণ ফার্স্ট ইয়ার না পড়ে কিন্তু সেকেন্ড ইয়ার কিন্তু অসম্ভব। ফার্স্ট ইয়ারের এই পড়াগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু না পড়ে সেকেন্ড ইয়ার কিন্তু সম্ভব না, তাই না? তাহলে এটা কিন্তু ইউনিভার্সিটি, এখানে কিন্তু আসলে পড়তেই হবে। ফার্স্ট ইয়ার ভালো না করলে সেকেন্ড ইয়ার সম্ভব না, সেকেন্ড ইয়ার থার্ড, প্রতিটা ইয়ারে কিন্তু পরবর্তীতে কিন্তু সমস্যা হবে, তাই না? তার কাজে এটা বিশ্ববিদ্যালয়ে, এটা আমার মনে হয় না যে এটা আসলে এটা খুব ভালো একটা ডিসিশন হবে। এখানে আসলে মূল্যায়নের মাধ্যমে আসলে পরীক্ষাটা হওয়া উচিত, এবং আমার মনে হয় যে এইরকমই আসলে ভবিষ্যতে হবে আর কি। ঠিক আছে, তো যাক, তোমরা মনে করো যে এটা তোমরা পড়াশোনা করো। হ্যাঁ, তোমরা মনে করো যে বাদ বাকি কার কথা প্রবলেম এগুলো জানাও, আর তুমি আজকে আমাদেরকে সিলেবাসের ইয়েগুলো দাও। আমরা প্রবাবিলিটির উপর আমাদের 2 দিন বা 3 দিন, তাই না? অর্থাৎ আমাদের 10 তারিখ, 17 তারিখ, 10, 17 এবং 24, আশা রাখি 10, 17, 24-এর মধ্যে আমরা শেষ করে ফেলবো আর কি। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা আজকে শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার।